গতদিন আমরা ইনারভেশন অফ দি ব্লাডার পড়ছিলাম, মিচুরেশন রিফ্লেক্স পড়ছিলাম, আর ইনিশিয়াল ধারণা দিছিলাম যে মিচুরেশন কিভাবে হয়। আজকে আমরা পড়বো অ্যাবনর্মালিটি অফ মিচুরেশন। তার আগে আমাদের ইনারভেশন অফ দি ক্লাস ব্লাডারটা একটু, করতেছি অলরেডি। তাহলে আমরা অ্যাবনর্মালিটি অফ মিচুরেশনটা ভালোভাবে বুঝতে পারবো। আমাদের ব্লাডারে মূলত তিন ধরনের নার্ভ সাপ্লাই দেয়, হচ্ছে অটোনমিক, একটা হচ্ছে সোমাটিক। অটোনমিকটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকটা মূলত আসে L2 সেগমেন্ট থেকে, আর প্যারাসিম্প্যাথেটিকটা স্যাক্রাল 2, 3, 4 এই রিজন থেকে আসে। আর সোমাটিক অর্থাৎ যেটা আমাদের ইচ্ছার অধীন, সেটা সাপ্লাই দেয় এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টারকে, এবং এটা পুডেন্টাল নার্ভের মাধ্যমে আসে। আমাদের ব্লাডার যখন ফুল হয়ে যায় তখন সেন্সরি স্ট্রেস রিফ্লেক্স যেগুলো তৈরি হয় সেগুলো ব্লাডার থেকে স্পাইনাল কর্ডে যায়। স্পাইনাল কর্ড হয়ে সেই সিগন্যালটা ব্রেনে যায়, এবং ব্রেন যদি অনুমতি দেয় তখন আমরা মিকচুরেশন বা প্রস্রাব করতে পারি। ইনারভেশনটা একটু ভালো করে বুঝলে তোমরা অ্যাবনর্মালিটি অফ মিকচুরেশনটা বুঝতে পারবা। তাহলে ধরো ব্লাডার থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত যাচ্ছে একটা পাথওয়েতে, স্পাইনাল কর্ড থেকে ব্রেনে যাচ্ছে আর একটা পাথওয়েতে, আর স্পাইনাল কর্ডের নিজস্ব একটা মেকানিজম আছে, সেটা একটা সিস্টেম। তাহলে টোটাল তিনটা পাথওয়ে আমাদের। এখন দেখো অ্যাবনর্মালিটিস অফ মিকচুরেশন, এটাই মূলত আজকে আমাদের টপিকস। এবং রিটেনের জন্য এটা ইম্পর্টেন্ট না হলেও ভাই ভাই কিন্তু প্রায়ই ধরা হয়। এক নম্বর অ্যাবনর্মালিটিস হচ্ছে অ্যাটোনিক ব্লাডার। টোন থেকে আসছে অ্যাটোনিক, মানে টোন নাই। এর কজ কি? কজ হচ্ছে ডিস্ট্রাকশন অফ দি সেন্সরি নার্ভ ফাইবার্স ফ্রম দি ব্লাডার টু দ্য স্পাইনাল কর্ড। তাহলে প্রথম পোর্শনটা কেটে গেল, অর্থাৎ যে ফাইবারগুলা ইউরিনারি ব্লাডার থেকে সেন্সেশন স্পাইনাল কর্ড পর্যন্ত বয়ে নিয়ে যাইতো, সেই ফাইবারটা নষ্ট হয়ে গেছে, বা সেই পাথওয়েটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেলে কি হয়? কি কি কারণে নষ্ট হইতে পারে? ধরো একটা মানুষ উপরের থেকে পড়ে গেল, গাছের থেকে পড়তে পারে, ছাদের থেকে পড়তে পারে, পাছার উপর ভর দিয়ে যদি পড়ে যায়, তাহলে তার কোথায় আঘাত লাগে? স্যাক্রাল সেগমেন্টে। স্যাক্রাল সেগমেন্টে যখন একটা মানুষের আঘাত লাগে, তখন আমাদের যে স্যাক্রাল প্লেক্সাস আছে, ওই যে বললাম স্যাক্রাল 2, 3, 4, এই রিজনে আমাদের যে স্পাইনাল কর্ডের যে কন্টিনিউশন গুলো আছে, স্পাইনাল নার্ভ বলে, সেগুলো নষ্ট হয়ে যায়। তাহলে এক নম্বর কাজ হচ্ছে কি? ক্রাশ ইনজুরি টু দ্য স্যাক্রাল রিজন। দুই নম্বর হচ্ছে সিফিলিস, একটা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, একটা রোগ, যে রোগ হইলে আমাদের নার্ভাস সিস্টেমে ইফেক্ট পড়ে। কি করে? causes constrictive fibrosis around the dorsal root nerve fibers. এটা কি করে? আমাদের যে স্পাইনাল নার্ভ আছে, আমরা যখন নার্ভাস সিস্টেম পড়বো তখন পড়বো, অ্যানাটমিকে ভালো করে পড়তে পারবা।
স্পাইনাল কর্ড থেকে যখন পেরিফেরাল নার্ভ গুলো বাইর হয় তখন এটা দুইটা রুটের মাধ্যমে বাইর হয়, একটা হচ্ছে ভেন্ট্রাল রুট বা সামনের দিকে, আর একটা হচ্ছে ডর্সাল রুট, পিছনের অংশ। দুই রুট মিলিত হয়ে নার্ভ ফাইবার তৈরি করে, ট্রাঙ্ক তৈরি করে নার্ভ ফাইবার। সিফিলিস হইলে এই দুইটা রুটের পিছনের রুটটা নষ্ট হয়ে যায়, ফাইব্রোসিস হয়ে নষ্ট হয়ে যায়। তো আমাদের সেন্সরি ইম্পালস গুলা সব ডর্সাল রুট দিয়ে স্পাইনাল কর্ডে যায়, আর মোটর যে ফাংশন গুলা সেগুলো ভেন্ট্রাল রুট হয়ে যায়। ডর্সাল রুটটা যখন নষ্ট হয়ে যাবে তখন ব্লাডার ফুল হইলেও সেন্সরি ফাইবার গুলা স্পাইনাল কর্ড পর্যন্ত আর পৌঁছাইতে পারবে না। তাহলে এক নম্বর হচ্ছে কি, ট্রমার কারণে যদি স্যাক্রাল রিজিয়ন নষ্ট হয়ে যায়, বা সিফিলিসের কারণে কারো যদি পস্টেরিয়র হর্ন রুট নষ্ট হয়ে যায়, তখন আমাদের এই ধরনের অ্যাটোনিক ব্লাডার হয়, মানে ব্লাডারের ওয়ালের কোনো টোন থাকে না। তখন কি হয় দেখো, ইফেক্ট কি হয়, এই যে সিফিলিসের কারণে যে সমস্যাটা হচ্ছে এটা আরেক নাম হচ্ছে টেবিস ডরসালিস, ক্লিনিক্যাল টার্ম। অ্যাটোনিক ব্লাডারের ইফেক্টটা হচ্ছে ওভারফ্লো ইনকন্টিনেন্স। কি হয়, instead of emptying periodically, the bladder fills to capacity and overflows a few drops at a time through the urethra. নর্মালি ব্লাডার যে কিছুক্ষণ পর পর, ধরো 5-6 ঘন্টা পর পর এমটি করি আমরা, প্রস্রাব করার অনুভূতি জাগে, সেই অনুভূতিটা তখন আর থাকে না। তখন হয় কি, স্ট্রেস হইলে দেখা যায় ফোঁটা ফোঁটা প্রস্রাব ইউরেথ্রা দিয়ে বের হয়ে আসে। এই ডিজঅর্ডারটার নাম হচ্ছে ওভারফ্লো ইনকন্টিনেন্স। এই টার্মটা মাথায় রেখো, ওভারফ্লো ইনকন্টিনেন্স। তোমরা তোমাদের সাউন্ডটা একটু মিউট করে রাখো, ডিস্টার্ব হচ্ছে। আস্তে আস্তে। তাহলে ইফেক্টটা কি, ওভারফ্লো ইনকন্টিনেন্স। কি হয় এই এতে, যেটা বুঝাই দিলাম, যে পেরিওডিক্যালি এমটিং এর পরিবর্তে ফোটায় ফোটায় প্রস্রাব বের হয়ে আসে যখন ব্লাডারটা ফুল হয়। এটা আমাদের কোনো ইচ্ছার অধীনই থাকে না, কাপড় চোপড়ে প্রস্রাব করে ফেলে মানুষ। এটার নাম হচ্ছে অ্যাটোনিক ব্লাডার। 2 নম্বর অ্যাবনর্মালিটি হচ্ছে অটোমেটিক ব্লাডার। প্রথমটা বললাম অ্যাটোনিক, আর এটা হচ্ছে অটোমেটিক। এখানে বলা হচ্ছে কজটা হচ্ছে, আগের কজটা ছিল ব্লাডার থেকে নার্ভ ফাইবার গুলো স্পাইনাল কর্ডে আসতে পারতেছে না, আর এখানের কজ হচ্ছে স্পাইনাল কর্ডের স্যাক্রাল সেগমেন্টের উপরে যদি কোনো ড্যামেজ হয়, তাহলে ওই রিজন থেকে নার্ভ ফাইবার গুলো ব্রেন স্টেম পর্যন্ত আর পৌঁছাইতে পারবে না, তখন অটোমেটিক ব্লাডার হবে। এই যে দেখো, লস অফ ফ্যাসিলিটেটিভ ইম্পালসেস ফ্রম দি ব্রেন স্টিম অ্যান্ড সেরিব্রাম। যখন এটা হবে তখন ব্রেন থেকে কোনো ইম্পালস ব্লাডারে আসতে পারবে না, কারণ কি, পথ নষ্ট হয়ে গেছে। কি হয়, ফর ফার্স্ট ফিউ ডেজ or several weeks the micturition reflex are suppressed. কিছু দিন থেকে কিছু সপ্তাহ পর্যন্ত প্রস্রাব করার যে রিফ্লেক্স গুলা সেগুলো সাপ্রেস হয়ে থাকে। কিন্তু মানুষটা তো আর মারা যাবে না, মানুষটাকে বাঁচাইতে হবে। যখন একটা মানুষ প্রস্রাব আটকে যায় তখন আমরা কি করি, একটা ক্যাথেটার দেই। ক্যাথেটার দিলে ব্লাডারটা রেস্ট পায়, ব্লাডারে কোনো চাপ পড়ে না। সেই জন্য বলা হয়েছে, দেখো পরের এতে, ইফ দি ব্লাডার ইজ এমপ্টিড periodically by catheterization,
ব্লাডারটাকে আমরা যদি নির্দিষ্ট সময় পর পর ক্যাথেটার করতে পারি বা ক্যাথেটার যদি কন্টিনিউয়াসলি দিয়েও রাখি, তখন কি হবে? মিকচুরেশন রিফ্লেক্স গ্র্যাজুয়ালি ইনক্রিজেস। এই রিফ্লেক্সটা আস্তে আস্তে আবার ফেরত আসে আনটিল নর্মাল মিকচুরেশন রিফ্লেক্সেস রিটার্ন। তাহলে কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্টের পরে স্পাইনাল কলামে অর্থাৎ আমাদের শির দাঁড়ায় যদি আঘাত পায়, রোগীটার স্পাইনাল শক হইতে পারে। শক হয়ে দেখবা হঠাৎ করে প্রস্রাব আটকে গেছে, প্রস্রাব করতে পারতেছে না। তখন তোমরা যদি পেশেন্টটাকে একটা ক্যাথেটার দিয়ে 5 দিন বা 7 দিন বা আরো কিছুদিন যদি রাখতে পারো, তাহলে দেখা যাবে কি এই মিকচুরেশন রিফ্লেক্স গুলা গ্রাজুয়ালি আবার ফেরত আসতেছে এবং একসময় রোগীটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। তাহলে স্যাক্রাল সেগমেন্টের উপরে যদি স্পাইনাল কর্ড ড্যামেজ হয়, তাহলে যে সমস্যাটা ব্লাডারের হয় সেইটার নাম হচ্ছে অটোমেটিক ব্লাডার। 3 নম্বর যে জিনিসটা হচ্ছে আনইনহিবিটেড নিউরোজেনিক ব্লাডার। আগেরটায় ফ্যাসিলিটেটিভ সিগন্যালগুলো আসতে পারতেছিল না। এই রোগে হবে কি বা এই প্রবলেমে হবে কি, ইনহিবিটরি সিগন্যালস গুলা ব্রেন থেকে আসতে পারবে না। কজ কি বলছে? ডিউ টু পার্শিয়াল ড্যামেজ অফ স্পাইনাল কর্ড অ্যান্ড ব্রেন স্টেম। ব্রেন স্টেমের অথবা স্পাইনাল কর্ডের যদি পার্শিয়াল ড্যামেজ হয়, কমপ্লিট ড্যামেজ না, পার্শিয়াল ড্যামেজ হয়, তাহলে যদি ব্রেন বা স্পাইনাল কর্ড থেকে, মেইনলি ব্রেন থেকে মিকচুরেশনের জন্য যে ইনহিবিটরি সিগন্যালস গুলা, যে আমি প্রস্রাব করব না, এই যে অনুভূতিটা, এইটার আসতে পারে না। তখন কি হয়? আনকন্ট্রোলড মিকচুরেশন। মিকচুরেশন অটোমেটিক হয়ে যায়, মিকচুরেশনের প্রতি কোনো মানুষের কন্ট্রোল থাকে না। অটোমেটিকের সাথে অর্থাৎ অ্যাটনিক সাথে এইটা ডিফারেন্স হচ্ছে, অ্যাটনিক ব্লাডার কজ হচ্ছে ব্লাডার থেকে সেন্সরি ফাইবার গুলা স্পাইনাল কর্ডে আসতে পারে না। আর এখানে সমস্যাটা হচ্ছে স্যাক্রাল সেগমেন্টের উপরে যদি পার্শিয়াল ড্যামেজ হয় স্পাইনাল কর্ডের, তাহলে ব্রেন থেকে ইনহিবিটরি সিগন্যালস গুলো আসতে পারে না। ওখানে হয় কি? ওভারফ্লো ইনকন্টিনেন্স, যে ব্লাডার ফুল হয়ে গেলে তখন ফোটায় ফোটায় প্রস্রাব শুরু হয়। আর এটাই হবে কি? কোনো কন্ট্রোলই থাকবে না। অল্প প্রস্রাবও যদি ব্লাডারে থাকে সেটাও বের হয়ে যেতে পারে। Facilitative impulses passing continually down the cord keep the sacral center so excitable that even a small quantity of urine elicits an uncontrollable micturition reflex, thereby promoting frequent urination. এটা আগেই বললাম যে অটোমেটিক ব্লাডারে ফ্যাসিলিটেটিভ ইম্পালস গুলো আসতে পারতেছিল না, কিন্তু আনইনহিবিটেড নিউরোজেনিক ব্লাডারে ইনহিবিটরি সিগন্যালস গুলো আসতে পারবে না, কিন্তু ফ্যাসিলিটেটিভ ইম্পালস গুলো আসতে পারবে। তাহলে ফ্যাসিলিটেটিভ ইম্পালস গুলো যদি কন্টিনিউয়ালি আসে, তখন স্যাক্রাল সেগমেন্টকে সব সময় এক্সাইট করে রাখে যে হ্যাঁ, ব্লাডারে একটু ইউরিন আসলেই তুমি এটাকে বের করে দাও। সেটাকে আমরা বলবো আনকন্ট্রোলেবল মিকচুরেশন রিফ্লেক্স। ইফেক্টটা কি হবে? ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, শুধুই বাথরুমে যাইতে হবে, প্রস্রাব চাপ দেওয়ার আগেই বাথরুমে দৌড়াইতে হবে। তাহলে আমাদের 3টা অ্যাবনর্মালিটি, এক হচ্ছে অ্যাটনিক ব্লাডার, 2 হচ্ছে অটোমেটিক ব্লাডার, আর 3 হচ্ছে আনইনহিবিটেড নিউরোজেনিক ব্লাডার। এইটাই তোমাদের আজকের শিক্ষণীয়। আর ছোট্ট 2টা জিনিস পড়াবো আমি, 2টা জিনিস। একটা হচ্ছে ভেসিকো
ইউরেটারাল রিফ্লেক্স। এটা কিন্তু রিফ্লেক্স না, এটা হচ্ছে রিফ্লাক্স, মানে ব্যাকওয়ার্ড ডিরেকশনে যদি কোনো জিনিস প্রবাহিত হয় সেটাকে আমরা বলি রিফ্লাক্স। ভেসিকো মানে হচ্ছে ইউরিনারি ব্লাডার, আর ইউরেটার মানে তো বোঝো কিডনি থেকে ব্লাডার পর্যন্ত আসতে যে পাইপ, সেই পাইপের নাম হচ্ছে ইউরেটার। ভেসিকো ইউরেটারাল রিফ্লাক্স, তাহলে এই জিনিসটার অর্থ হচ্ছে ব্লাডার থেকে ব্যাকফ্লো করে প্রস্রাব আবার ইউরেটারের দিকে ধাবিত হবে, অর্থাৎ ইউরেথ্রার দিকে যদি না যেয়ে যদি ইউরেটারের দিকে যায় তাহলে এটাকে আমরা বলবো ভেসিকো ইউরেটারাল রিফ্লাক্স। কি হয় একটা জিনিস, এটা অ্যানাটমি না পড়লে তোমরা বুঝবো না, অ্যানাটমি মনে হয় নাই তোমাদের এখনো। ইউরিনারি ব্লাডারে যখন আমাদের ইউরেটার গুলা ঢোকে, ইউরেটার তৈরি হচ্ছে কিডনির থেকে, কিডনির থেকে পেলভিস হয়ে ইউরেটার তৈরি হয়ে ব্লাডারে চলে আসে। কিন্তু ব্লাডারে ঢোকার সময় এটা ব্লাডারের যে মাসেল আছে, ব্লাডারের মাসেলের নাম কি আগের দিনই বলছি, ডেট্রোসার মাসেল। এই কিছুটা পথ এই ওয়ালের মধ্যে দিয়ে, মাসেল ফাইবারগুলোর মধ্যে দিয়ে ইউরেটার চলে আসে, তারপরে ব্লাডারের মধ্যে প্রবেশ করে। তা ধরো তোমাদের বিল্ডিং এ বা যে কোনো বিল্ডিং এ পানির পাইপ যাচ্ছে ওয়ালের মধ্যে দিয়ে, ওয়ালটা যদি মোটা হয় তাহলে কষ্ট হয় বেশি, ওয়াল খুঁড়তে হয় বেশি। কিন্তু ওয়ালটা যদি পাতলা হয়, এক হাতুড়ির বাড়ি মারলেই ওয়ালটা ছিদ্র হয়ে যায় এবং পাইপটা সহজে ঢুকানো যায়। এখানে বলা হচ্ছে স্বাভাবিকভাবে ইউরেটার ইউরিনারি ব্লাডারের মধ্যে যখন প্রবেশ করে তখন একটা নির্দিষ্ট দূরত্ব পার হয়ে তারপরে ব্লাডারের মিউকোসায় প্রবেশ করে। কিন্তু কোনো কারণে এই নির্দিষ্ট পথটা যদি স্বাভাবিকের থেকে কমে যায়, অর্থাৎ যতটুকু জায়গায় যতটুকু ডিস্টেন্স সে মাসেল ওয়ালের মধ্যে দিয়ে যাওয়ার কথা, তার থেকে যদি ডিস্টেন্সটা কম হয়ে যায় তখন কি হয়, contraction of the bladder during micturition does not always, না এটা বলছে কি, ureter courses through the bladder wall is less than normal। যদি নরমালের থেকে কোর্সটা যদি লেস হয়ে যায় তখন কি হয়, contraction of the bladder during micturition does not always lead to complete occlusion of the ureter। মাসেল ওয়াল যখন কন্ট্যাক্ট করে তখন স্বাভাবিকভাবে ইউরেটার বন্ধ হয়ে যাওয়ার কথা যদি সে নির্দিষ্ট ডিস্টেন্সটা অতিক্রম করে ওয়ালের মধ্য দিয়ে। কিন্তু সেই ডিস্টেন্সটা যখন কমে যায় তখন ব্লাডার কন্ট্যাক্ট করলে পুরোপুরি ইউরেটার বন্ধ হয় না। তখন কি হয়, ব্যাকওয়ার্ড প্রোপেলিং অফ দ্য ইউরিন ইনটু দ্য ইউরেটার। তখন ব্লাডার থেকে ইউরিন ইউরেটারের মধ্যে চলে আসে। এই যে ঘটনাটা ঘটে এটার নাম হচ্ছে ভেসিকো ইউরেট্রাল রিফ্লাক্স। এগুলো যারা ভালো পারবা তাদের ধরা হবে। আর এই জিনিসটা হচ্ছে কিন্তু রিফ্লেক্স, নট রিফ্লাক্স। এটা হচ্ছে ইউরেটেরো রেনাল রিফ্লেক্স। এখানকার মেকানিজম হচ্ছে ইউরেটার আর কিডনি এই দুইটার মধ্যে। এটা বলা হচ্ছে দেখো, ব্লকড ইউরেটার, কোনো কারণে বা কোনো রোগের কারণে যদি ইউরেটার ব্লক হয়ে যায়, সাধারণত কি হয়, স্টোন দিয়ে ব্লক হয়। কিডনিতে পাথর হইল, পাথরটা আস্তে আস্তে পেলভিসের মধ্যে দিয়ে ইউরেটারে গিয়ে এক জায়গায় গিয়ে চুপ করে বসে থাকলো। তখন কি হবে, ওই ইউরেটার দিয়ে তার প্রস্রাব আসতে পারবে না, ইউরিন আসতে পারবে না, সেটাকে আমরা বলবো ব্লকড ইউরেটার। এখন ইউরেটার যখন ব্লকড হয়ে যায় তখন কি করে, ইউরেটার কন্ট্রাকশনের মাধ্যমে এটাকে সরানোর চেষ্টা করে। ইউরেটার কন্ট্রাকশন করলে কি হবে, পেটে ব্যথা করবে, সেটাই বলছে
রিফ্লেক্স কনস্ট্রিকশন অ্যাসোসিয়েটেড উইথ সিভিয়ার পেইন। ব্যথা শুরু হইল। ব্যথা কি করে? পেইন ইম্পালসেস কজেস সিম্প্যাথেটিক কনস্ট্রিকশন অফ দি রেনাল আর্টারিজ। এই পেন সেন্সেশন যদি বেশি হয় তখন এটা সিম্প্যাথেটিক নার্ভকে স্টিমুলেট করে। সিম্প্যাথেটিক স্টিমুলেশন কি করে? সিম্প্যাথেটিকের কাজই হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন, অর্থাৎ ব্লাড ভেসেলকে কন্ট্রাক্ট করে, আর প্যারাসিম্প্যাথেটিক রিল্যাক্স করে। রিফ্লেক্স কনস্ট্রিকশন করবে কোন আর্টারিগুলোকে? রেনাল আর্টারিজ। রেনাল আর্টারি যদি কন্ট্রাক্ট করে বা কনস্ট্রিক্ট করে, মানে চিকন হয়ে যায়, তখন কিডনির মধ্যে দিয়ে রক্ত প্রবাহ কমে যাবে। কিডনিতে যদি রক্ত প্রবাহ কমে যায় তখন গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে যাবে। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যদি কমে যায়, আলটিমেটলি কি হবে? ইউরিন আউটপুট কমে যাবে। এই যে সিকোয়েন্সগুলো, অর্থাৎ ইউরেটার যদি ব্লক হয়ে যায় তাহলে ইউরিন আউটপুট যেহেতু কমে যায়, এই রিফ্লেক্সটাকে আমরা বলবো ইউরেটেরো রেনাল রিফ্লেক্স। তো তোমাদের আজকের লেখাপড়া এই ছোট্ট কয়েকটা টপিকস। সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। আর 15-20 দিনের মধ্যে যদি তোমাদের কোনো ডিসিশন না হয়, তা আমি তোমাদের নেক্সট কি ক্লাস নেব বা পরীক্ষা টরীক্ষা নেব কিনা তোমাদেরকে আমি জানাই দেব। আজকে সবাই ভালো থাকো। আর আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছি, আমার জন্য একটু দোয়া করো।